আসসালামু আলাইকুম। দুপুরের সংবাদে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম। বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা। ঈদযাত্রায় সড়কে ৩১৫ দুর্ঘটনায় নিহত ৩২২ যাত্রী কল্যাণ সমিতি। রংপুরে আবু সাঈদ হত্যা ২ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা। এবার ওষুধ আমদানির ওপর শীঘ্রই শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। চীনের নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২০। প্রবাসীদের ভোটাধিকারে আজই অ্যাডভাইজরি টিম গঠন, ইসি সানাউল্লাহ। বিয়ে ও তালাক নিবন্ধন করা যাবে অনলাইনেও। ১৬ বছর ধরে এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি হয়নি, হাসনাত। ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে পিটিয়ে পুলিশে সোপর্দ। শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার মিথ্যা সাক্ষী গ্রেপ্তার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ৯ এপ্রিল রাজধানীর হোটেলের ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে। এই ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে। একসময় ক্ষুদ্র ঋণ বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রামে শুরু হলেও এখন এটি আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে। বক্তব্যের এক পর্যায়ে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টা আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় তিনি কিছু সময়ের জন্য নিশ্চুপ হয়ে থাকেন। দুনিয়া বদলাতে চাইলে ব্যবসা সবচেয়ে শক্তিশালী কাঠামো বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, সবাই মিলে উপার্জন করে মানুষের ভাগ্য বদল করাটা স্বর্গীয় অনুভূতি। কার্বন নিঃসরণ বাদ দিয়ে আমরা নতুন সভ্যতা গড়তে পারি। বর্তমান সভ্যতা আত্মবিধ্বংসী। সদ্য বিদায়ী ঈদ উল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াতের সড়কে ৩১৫টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩২২ জনের প্রাণহানি ও ৮২৬ জন আহত হয়ে আছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সমিতি আরও জানায়, একই সময়ে রেলপথে ২১টি দুর্ঘটনায় ২০ জন নিহত, ৮ জন আহত হয়েছেন। নৌপথে ৪টি দুর্ঘটনায় ১০ জন নিহত, ১ জন আহত ও ১ জন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত ও ৮৩৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। বুধবার ৯ এপ্রিল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। তিনি জানান, ঈদযাত্রা শুরুর দিন ২৪শে মার্চ থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা ৭ই এপ্রিল পর্যন্ত ১৫ দিনে ৩১৫টি সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত, ৮২৬ জন আহত হয়েছেন। ২০২৪ সালের ঈদ উল ফিতরে ৩৯৯টি সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত এবং ১৩৯৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন। আগের বছরের সঙ্গে তুলনা করলে এবারের ঈদে সড়ক দুর্ঘটনায় ২১.০৫%, প্রাণহানি ২০.৮৮% ও আহত ৪০.৪১% কমেছে। জুলাই গণ অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করতে নির্দেশনা দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই আদেশ প্রদান করা হয়। আগামী ১৫ জুন মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে এ মামলায় সাবেক এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী এম ইস তামিম, আব্দুস সাত্তার পালোয়ান। পরে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এ হত্যা মামলায় আটক ৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় দেওয়া হয়েছে তদন্ত সংস্থাকে। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ফিরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। এর সঙ্গে বিশ্বে যেন আবারও ফিরে এসেছে বাণিজ্য যুদ্ধ। প্রেসিডেন্ট হওয়ার পরপরই বিভিন্ন পণ্যের উপর মার্কিন শুল্ক আরোপের ঘোষণা বিশ্বকে কার্যত নাড়িয়ে দিয়েছে। জবাবে চীনসহ বিভিন্ন দেশ নিচ্ছে পাল্টা পদক্ষেপ।
এমন অবস্থায় শুল্ক নিয়ে ফের নতুন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন শীঘ্রই ওষুধ আমদানির উপর শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। বুধবার 9 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটি বলছে আমেরিকা শিগগিরই ওষুধ আমদানির উপর বড় শুল্ক ঘোষণা করবে বলে মঙ্গলবার জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেশনাল কমিটির এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, এই শুল্ক ওষুধ কোম্পানিগুলোকে তাদের কার্যক্রম যুক্তরাষ্ট্রে স্থানান্তর করতে উৎসাহিত করবে। অবশ্যই ইতিপূর্বে ওষুধ এবং সেমিকন্ডাক্টরগুলোকে পারস্পরিক শুল্ক নীতির আওতা থেকে দূরে রেখেছিল ট্রাম্প প্রশাসন। চীনে একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটেছে। এতে 20 জন নিহত হয়েছে এবং আহত হয়েছেন শতাধিক। দেশটির উত্তরাঞ্চলীয় হবে প্রদেশের চ্যাংদে শহরে অগ্নিকাণ্ড ও প্রাণহানির এই ঘটনা ঘটে। বুধবার 9 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটি বলছে বুধবার চীনের উত্তরাঞ্চলে একটি নার্সিংহোমে আগুন লেগে 20 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছেন 8 এপ্রিল স্থানীয় সময় রাত 9টা প্রদেশের চ্যাংদে শহরে আগুন লাগার এই ঘটনা ঘটে। নার্সিংহোমের বাকিদের আরও পর্যবেক্ষণ এবং চিকিৎসার জন্য নিকটবর্তী একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, তবে তাদের সংখ্যা ঠিক কত তা এখনও জানা যায়নি। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে একাধিক পদ্ধতি চালু করা দরকার বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এজন্য আজকের মধ্যে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি অ্যাডভাইজরি টিম গঠন করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের যে কোনো পরিসরেই হোক না কেন ভোটের আওতায় আনতে পারবেন বলেও জানান তিনি। বুধবার 9 এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইসি সানাউল্লাহ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা তার ভাষণে প্রবাসীদের ভোটের অধিকার দেওয়ার কথা বলেছেন। নির্বাচন কমিশনও এ প্রত্যাশা ধারণ করে। আমরা 178টি দেশে স্টাডি করে দেখেছি 115টি দেশ তাদের প্রবাসী নাগরিকদের জন্য ভোট দেওয়ার ব্যবস্থা রেখেছে। সবচেয়ে অনুসৃত পদ্ধতি হচ্ছে দূতাবাসে, এরপর হচ্ছে পোস্টাল ব্যালট, এরপর হচ্ছে অনলাইন বা প্রক্সি ভোটিং। বাংলাদেশের প্রবাসীদের যে বিস্তৃতি তাতে দূতাবাসে সেটা সীমিত। এজন্য 3টি পদ্ধতিকে শর্ট লিস্ট করেছি: পোস্টাল ব্যালট, অনলাইন এবং প্রক্সি ভোটিং। 3টিরই কিছু সীমাবদ্ধতা আছে, কিছু সুবিধাও আছে। মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা 2009 এর সংশোধন করেছে সরকার। এর মাধ্যমে বিয়ে ও তালাক নিবন্ধন ম্যানুয়ালির পাশাপাশি অনলাইন পদ্ধতিতেও সম্পাদন করা যাবে বলে জানিয়েছেন। এ সংশোধনী এনে সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জানানো হয়, সরকার মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা 2009 এর অধিকতর সংশোধন করল। অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমে বা সরকার থেকে নির্ধারিত পদ্ধতিতে ফি পরিশোধ করা যাবে। নিকাহ ও তালাক নিবন্ধন পদ্ধতি প্রসঙ্গে প্রজ্ঞাপনে জানানো হয়, নিকাহ ও তালাক নিবন্ধন ম্যানুয়ালি বা অনলাইন পদ্ধতিতে সম্পাদন করা যাবে। এতে আরও জানা যায়, অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে ফর্ম ঘতে যেসব ব্যক্তির স্বাক্ষর প্রয়োজন তারা সরকার থেকে নির্ধারিত পদ্ধতিতে ডিজিটাল মাধ্যমে বা সরাসরি স্বাক্ষর এবং নিরক্ষর ব্যক্তির ক্ষেত্রে টিপসই দেবেন। আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিয়ে ও তালাক নিবন্ধন ম্যানুয়ালের পাশাপাশি অনলাইন পদ্ধতিতে সম্পাদন করার বিষয়ে আইনি জটিলতা কেটেছে। এখন এ বিষয়ে সফটওয়্যার তৈরি সহ অন্যান্য কাজ সম্পাদন করা হবে। এরপর অনলাইন পদ্ধতি চালু হবে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গত 16 বছরে দেশের এমন কোনো খাত নেই যেখানে দুর্নীতি হয়নি। অফিস, আদালত, ঘুষ, দুর্নীতি যেন একটি ট্রেডিশনে পরিণত হয়েছে। মন্ত্রী, এমপিরা দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। মঙ্গলবার 8 এপ্রিল দুপুরে কুমিল্লার দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা আজ দুর্নীতির সঙ্গে জড়িত তারাও একসময় শিক্ষার্থী ছিলেন। আজ তোমরা যেখানে বসে আছো একদিন তারাও সেখানে বসেছিলেন, কিন্তু তারা সঠিক শিক্ষা পাননি। দুর্নীতিবাজদের দিকে তাকালেই দেখা যায় তারা সবাই শিক্ষিত, ভালো রেজাল্ট করে নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, কিন্তু সঠিক মূল্যবোধ না থাকায় তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন।
এদিকে 11 বছর বয়সী শিশুকে ধর্ষণ করল অভিযুক্তকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী। নোয়াখালীর চৌমুহনীতে 11 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ কবিরকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার 8 এপ্রিল রাতে চৌমুহনী পৌরসভার করিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। মোহাম্মদ কবির রংপুর জেলার সদর উপজেলার ঘাটপাড়া ইউনিয়নের বাসিন্দা। তিনি চাকরি করেন ওষুধ কোম্পানিতে। জানা যায়, মোহাম্মদ কবির নোয়াখালী চৌমুহনী পৌরসভার একটি ভাড়া বাসায় থাকেন। পার্শ্ববর্তী ভাড়াটিয়ার 11 বছরের মেয়েকে একা পেয়ে মঙ্গলবার 8 এপ্রিল রাতে ধর্ষণ করেন তিনি। ঘটনাটি স্থানীয়রা দেখে অভিযুক্তকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে তুলে দেন। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। গণপিটুনিতে আহত কবিরকে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি আইনি প্রক্রিয়া চলমান আছে। ভুক্তভোগীকে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মিথ্যা সাক্ষী ইয়ারফ হোসেনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি সাতক্ষীরায় দৈনিক মানব জমিনের সাবেক প্রতিনিধি ও সমাজের আলো নিউজ পোর্টালের সম্পাদক ছিলেন। মঙ্গলবার 8 এপ্রিল সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজুলপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাংবাদিকতার বাইরে ইয়ারফ হোসেন সাতক্ষীরা জেলা কৃষক লীগের কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মিথ্যা সাক্ষী ইয়ারফ হোসেনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি সাতক্ষীরা দৈনিক মানব জমিনের সাবেক প্রতিনিধি ও সমাজের আলো নিউজ পোর্টালের সম্পাদক ছিলেন। মঙ্গলবার 8 এপ্রিল সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজুলপুল এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাংবাদিকতার বাইরে ইয়ারফ হোসেন সাতক্ষীরা জেলা কৃষক লীগের কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা গেছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় ইয়ারফ হোসেনকে মিথ্যা সাক্ষী হিসেবে ব্যবহার করা হয়েছিল। ওই মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ একাধিক নেতার দীর্ঘমেয়াদে সাজা হয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ইয়ারফ হোসেনকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, শুনলেন দুপুরের সংবাদ। আমাদের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।